প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ডেঙ্গুতে আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, মেডিসিন বিভাগের প্রধান, মুগদা মেডিকেল কলেজ, আহ্বায়ক বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, এডিটর ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু ৫ম এডিশন ২০২৫, এবং অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, ভাইস প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের প্রধান, ঢাকা মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা বেড়ে গেছে, আর আমরা জানি যে এতদিন ধরে আমরা সেই 2009 মানে অনেক দিন থেকে আমরা জানি যে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কীরকম হচ্ছে, 2001 সাল থেকে মোটামুটি জানি। তো এই সময় দেখা যায় যে ডেঙ্গুর অলরেডি পেশেন্টরাও পাওয়া যাচ্ছে হসপিটালে। তো এই জন্যই আমাদের আজকের অনুষ্ঠানটা, কাউকে আতঙ্কিত করা না, সচেতনতাটাই আমাদের মূল উদ্দেশ্য। স্যার, একটু আমাকে বলবেন যে এই মুহূর্তে ডেঙ্গুর অবস্থান কেমন বাংলাদেশে? ধন্যবাদ ডক্টর তানিয়া। আমরা জানি যে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি, এটা ডেঙ্গু মশার যে ভেক্টর এডিস অ্যাজিপ্টি, এই মশার বংশবৃদ্ধির জন্য এটা খুব উপযুক্ত সময়। এবং এই টেম্পারেচার এবং হিউমিডিটির সাথে বৃষ্টি শুরু হয়েছে, মশার বংশবৃদ্ধি পাবে, কাজেই ডেঙ্গু বাড়তে থাকবে। এখনও ফুল ব্লোন ডেঙ্গু শুরু হয়নি, কিন্তু আমরা আশঙ্কা করছি যে গতবার বা তার আগের মতো ডেঙ্গু রোগী বৃদ্ধি পেতে পারে। জি জি জি। স্যার, আমরা তো জানি যে ডেঙ্গু এখন এডিস মশা দিয়েই ডেঙ্গুটা ছড়ায়। আগে শহর কেন্দ্রিক ছিল, এখন কিন্তু গ্রামেও পাওয়া যাচ্ছে। মানে এই গত কিছুদিন ধরে যে হসপিটালে পেশেন্ট ভর্তি হচ্ছে, তো আমরা প্রথম দিকে জানতাম ডেঙ্গু হতো, র্যাশ হতো, তারপরে জ্বর আসতো, র্যাশ হতো, তারপরে পেশেন্ট, এরপরে আস্তে আস্তে দেখা যেত বিভিন্ন ধরনের থার্ড ফোর্থ স্টেজে যে শকেও চলে যেত পেশেন্ট। এইবারের অবস্থাটা কি একটু বলবেন? এবারের অবস্থাটা একটু বলে। ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক, আমার ঢাকা মেডিকেল কলেজে গত এক মাসে। আচ্ছা স্যার, একটু আমি স্যারের কাছে একবার যাচ্ছি যে এই যে ডেঙ্গুর মানে যে সিমটমগুলো, যেটা হচ্ছে আমরা বলি যে আমরা গত বছর দেখেছি যে হঠাৎ করে পেশেন্টের জ্বর আসার পরে শকে চলে যাচ্ছে। এই কারণটা কি? মানে আমরা জানি যে পেশেন্ট জ্বর আসে, জ্বরটা ভালো হয়ে যায়, তারপরে এটা আমরা জেনেছি গত 2-3 বছর ধরে শকের কথাটা আমরা জানতে পারছি এবং মৃত্যুর হারটা একটু বেড়ে গেছে। এর কারণটা কি? আচ্ছা, ধন্যবাদ। এটা হচ্ছে প্রাথমিক ডেঙ্গু, যে প্রথমবার ডেঙ্গু হলে সাধারণত সেটা ক্লাসিক্যাল ডেঙ্গু হিসাবেই থাকে, ডেঙ্গু হেমোরেজিক বা সিরিয়াস যে ডেঙ্গু, ক্রিটিক্যাল ডেঙ্গু আমরা বলি, সেটাতে যায় না। কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি ডেঙ্গু ইনফেকশন হয় অথবা একই সাথে মাল্টিপল ইনফেকশন হয়, তাহলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং সেখান থেকে ডেঙ্গু শকে যাওয়ার ঝুঁকি থাকে। গত 2 বছরের ট্রেন্ডটা আপনি সঠিক বলেছেন, যে শুরু থেকে যেরকম আমাদের একটা প্রেজেন্টেশন ছিল, তীব্র জ্বর, তার সাথে গায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, গিটে ব্যথা, র্যাশ হওয়া, এগুলোর সাথে সাথে বা এগুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হিসাবে এসেছিল আমাদের ডায়রিয়া। হ্যাঁ, ডায়রিয়া। তো এই প্রেজেন্টেশন, জ্বরের সাথে ডায়রিয়া, এটা যেহেতু একটু প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট, যদিও হতে পারে, হচ্ছে, হ্যাঁ, এই কারণে ডায়াগনোসিস হতে হয়তো একটু দেরি হয়েছে। আবার ডেঙ্গুতে আমরা জানি যে ফ্লুইড লিকেজ হয়, ফ্লুইড লিকেজ হয়ে ভলিউম কমে যায়, তার সাথে ডায়রিয়া ভমিটিং যদি থাকে তাহলে ভলিউমটা আরও দ্রুত কমে যাচ্ছে। তো ভলিউম কমে গেলে হাইপোভলিউমিক শক যাওয়ার প্রবণতাটা বেশি হয়, এবং সেই কারণে শকে চলে গেলে আসলে ডিফিকাল্ট ম্যানেজ করা, সেই কারণেই হয়তো মর্টালিটি বেড়েছে। স্যার বলেন যে এই যে ফ্লুইড লিকেজ হয়, আমরা জানছি যে পেশেন্ট জ্বর আসছে হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, এটা কিন্তু গত 2-3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এর আগে জানতাম যে একটা ডেঙ্গু অ্যান্টিজেন টেস্ট করা হতো এবং সিবিসি করা হতো। তো সিবিসিতে সবাই প্রথম দিকে আমরা দেখতাম প্ল্যাটলেটটা, কিন্তু এখন প্ল্যাটলেট দেখা হচ্ছে না। কিন্তু অনেকেই যারা হসপিটালাইজ থাকে তাদের কিন্তু প্রতিদিন একটু সিবিসিটা করা হয় বা একদিন পর পর করা হয়। আর যেটা প্রাইমারি ম্যানেজমেন্ট কিন্তু ডেঙ্গুর জন্য খুবই সিম্পল, না প্যারাসিটামল দেওয়া হয়, আর যদি কেউ মুখে খেতে না পারে স্যালাইন দেওয়া হয়। এই যে রেগুলার সিবিসিটা করা হয়,
সবাই বুঝতে পারেন, তারাই সেই পেশেন্ট পায়। এখন তো যেহেতু গুগলের কারণে আমরা আসলে সবই জানতে পারি, সোশ্যাল মিডিয়ার কারণে সবই জানতে পারি, দেখা যায় সবাই প্লেটলেটটা আমার প্লেটলেট ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, অনেকেই বাসায় বসে করে। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা আসলে কি দেখতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে যেটা সিবিসি আমরা প্রতিদিনই করি, হাসপাতালে যখন ক্রিটিক্যাল রোগীগুলো ভর্তি থাকে তাদের বিশেষ করে প্লেটলেটকে আমরা টার্গেট করি বটে, কিন্তু আমাদের টার্গেটটা হলো মেইন ফোকাসটা থাকে হলো হেমাটোক্রিট, যেখানে পিসিবি বলা হয়, যেখান থেকে সেলগুলির কনসেন্ট্রেশনগুলি আমরা প্লাজমার সাথে বা জলীয় অংশের সাথে একটা কম্পেয়ার করে দেখি। সেইটা হলো ইম্পর্ট্যান্ট, কারণ ওইটা আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার বডির থেকে যে ব্লাড জলীয় অংশটা যেটা আপনার বেরিয়ে যায় আমাদের, যেটা স্যার বললেন একটু আগে, যেটা শকে চলে যাওয়ার কারণ যেটা, সেটা কিন্তু ইন্ডিকেট করবে ওই হেমাটোক্রিট দিয়ে। প্লেটলেট এটাকে কোনো রোল প্লে করবে না। সুতরাং আমরা অলওয়েজ সাধারণ পিপল এবং আমরা যারা একটু কম বুঝি, তারা সাধারণত প্লেটলেটকে আমরা টার্গেট করে দৌড়াই। বেসিক্যালি প্লেটলেটের এখানে ডেঙ্গুর মৃত্যুর কারণ হিসাবে খুব একটা বেশি রোল প্লে করে না। বেশিরভাগ কারণটাই হলো জলীয় অংশটা আমাদের রক্তনালীর ভিতর থেকে আমাদের শরীরের ভিতরে যে খোলা প্রকোষ্ঠ আছে, যেমন পেটের ভিতরে, বুকের ভিতরে বিভিন্ন জায়গার ফাঁকা জায়গা থাকে, সেগুলোতে যে পানিগুলো চলে যায়, এবং সেই পানিগুলো চলে যাওয়াতে হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড প্রেশারটা কমে যাবে। এবং যেহেতু ব্লাডের কতগুলো দুইটা অংশ থাকে, একটা জলীয় অংশ থাকে, একটা হলো সেলের অংশ থাকে। জলীয় অংশ কমে গেল, সেলের অংশ দ্যাট ইজ হেমাটোক্রিট উইল বি রেজড, এটা বেড়ে যাবে। আমরা টার্গেট করব সবসময়, আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা সিবিসি করবেন ভেরি ওয়েল, অসুবিধা নেই, কিন্তু আপনারা খেয়াল করবেন হেমাটোক্রিট বলতে মাঝখানে দেখবেন রিপোর্টের মাঝামাঝি জায়গায় হেমাটোক্রিট HCT লেখা থাকে, ওইটা আপনার কতটুকু, সেটা আপনি বেজলাইন ধরবেন। যদি কারো 40 থাকে, সেই বেজলাইনের 40-এর থেকে যদি 20% বাড়তে থাকে, যেমন দেখা গেল তার পরের দিনে 45 হয়ে গেছে, তাহলে আপনি দিস ইজ অ্যালার্মিং সাইন, বুঝতে হবে তাহলে আমাকে। এখানে প্লেটলেট গতকালকে 1 লাখ ছিল, আজকে 20,000 হয়ে গেছে। এটাতে যত না ওরিড হওয়ার কারণ, তার চেয়ে বেশি ওরিড হওয়ার কারণ হলো 40 থেকে যে 45 হয়ে গেল। সুতরাং আমি জনগণের উদ্দেশ্যে এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা সিবিসি করবেন, কিন্তু আপনারা খেয়াল রাখবেন মাঝখানের দিকে লেখা থাকবে হেমাটোক্রিট অথবা পিসিবি, প্যাক্সাল ভলিউম যেখানে লেখা থাকবে, সেটাকে আপনারা টার্গেট করে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কারণ আমরা জানি যে এটা যেহেতু খুব অ্যাভেলেবল একটা টেস্ট এবং সরকার একটা ফিক্সড রেট করে দিয়েছে সব জায়গায়, তো কেউ ইচ্ছা করলে করতে পারে। কিন্তু তারা যদি হেমাটোক্রিটটা না চেক করে প্লেটলেটটা রেগুলার দেখে, সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যেতে পারে। তখন পরে যখন আপনাদের কাছে ডক্টরদের কাছে আসে, তখন কিন্তু জটিলতা, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টস ডাবল, কারণ হেমাটোক্রিট তো ফল করতেছে না, তার তো প্লাজমা লস হচ্ছে না, পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, প্রস্রাব, খাওয়া দাওয়া এভরিথিং নর্মাল, কিন্তু হেমাটোক্রিটের জায়গায় সে যখন প্লেটলেটকে প্লেটলেট কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনেই কমে। আমরা শুধু ডেঙ্গুর ক্ষেত্রে আমরা করি ভেদে আমরা প্লেটলেটের দিকে তাকাই, কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশনই হোক প্লেটলেটটা আস্তে আস্তে কমতে থাকে। 1.5 লাখ থেকে 1 লাখ, 1 লাখ থেকে 80,000, 50,000 কমতেছে। এটাতে আপনারা যতটুকু পেশেন্ট ওরিড হয়ে যায় ততটুকু ওরিড হবে না। আমি নিশ্চিত বলতে পারি যে আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখছি, যেগুলো আমরা 22 সালে 23 সালে যে অনেক রোগী মারা গেছে বললেন, ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগীগুলি মারা গেছে এই ডেঙ্গু শক সিনড্রোমে, এবং এখানে প্লেটলেটের কোনো রোল ছিল না। একসময় আমরা আসলে ভয় পেতাম যে আমাদের যখন প্রথম ডেঙ্গু আসলো তখন আসলে প্লেটলেট কাউন্ট নিয়ে খুব বেশি মাতামাতি ছিল, এবং প্লেটলেট ট্রান্সফিউশন নিয়ে একটা ব্যাপক প্রতিযোগিতার মতো চলতো। হ্যাঁ, যে কে কত ইউনিট প্লেটলেট বা কত ইউনিট ব্লাড দিয়েছে সেটার উপরে একটা অনেকটা রোগীদের মধ্যে একটা প্রতিযোগিতার মতো চলতো। বাট এখন রোগীদের মধ্যেও এই সচেতনতা তৈরি হয়েছে যে আমরা প্লেটলেট কাউন্টকে খুব বেশি আমরা আসলে হিসাবে নেই না। আমাদের ফারুক স্যার যেটা বলছিলেন যে আমাদের পেশেন্টের ওয়েলবিং ভালো আছে কিনা, পেশেন্ট খেতে পারে কিনা, পেশেন্টের ইউরিন আউটপুটটা ঠিক আছে কিনা, পেশেন্টের কনসাসনেস ঠিক আছে কিনা, সে ওয়েল অ্যালার্ট কিনা, এই জিনিসগুলোর সাথে সাথে পেশেন্টের আমরা প্রতিদিনই, এখন বলি আমরা প্রতিদিনই সিবিসি করেন, সিবিসির সাথে হেমাটোক্রিটটা দেখেন। এটা ল্যাব টু ল্যাব, কোথাও উপরে কোথাও নিচে যেখানেই থাকুক আপনি HCT অথবা পিসিবি যে কোনো একটা লেখা থাকে এইটাকে। এবং আমরা এখন পরামর্শ দিই জ্বরের প্রথম দিনই সিবিসি করে ফেলেন, তাহলে আপনি একটা বেজলাইন হেমাটোক্রিট পেয়ে ফেললেন। মানে প্রথম আমার কেমন ছিল এটা বুঝতে পারবো, প্রথম দিন। হ্যাঁ, এবং আমার ফারুক ভাই যেটা বলছিলেন যে প্রথম দিনে যদি আপনি 40 পান, হ্যাঁ 20%, তার মানে এটা যদি আপনার 48 পার হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি ক্রিটিক্যাল ফেজে গিয়েছেন, আপনার সিগনিফিক্যান্ট মানে একটা উল্লেখযোগ্য পরিমাণ প্লাজমা লস হয়ে গিয়েছে। আপনি এখন
প্লেন বা ক্লাসিক্যাল ডেঙ্গুতে নাই, আপনি এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আছেন। আচ্ছা। এবং আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলতেই মনে করি যে হেমোরেজ হয়েছে কিনা, না, হেমোরেজটা আসলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের জন্য হলমার্ক না। হলমার্ক হচ্ছে প্লাজমা লিকেজ, যে জলীয় অংশটা যদি 20%-এর বেশি চলে যায়, হ্যাঁ, প্লাজমা থেকে মানে ব্লাড ভেসেল ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে যদি বের হয়ে যায়, সেটা হলো হলমার্ক। তার সাথে এনাদের ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে যে ব্লিডিংয়ের ঝুঁকিটা বেড়ে যায়, এবং এই ব্লিডিংয়ের ঝুঁকিটা বেড়ে যায় তার জন্য ওই প্লেটলেট কাউন্ট একটা ইম্পর্টেন্ট, ওই সেন্সে যে প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে যায় তাকেও আমরা ডেঙ্গু হেমোরেজিক হিসেবে লেভেল করি। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র প্লেটলেট কাউন্টের উপরে বেস করেই আমরা কখনো তাকে ব্লাড প্রোডাক্ট দেওয়া বা প্লেটলেট দেওয়া, এবং এই জিনিসটা আরো জরুরি বলতে চাই যে এখন আমাদের রোগীদের আসলে আমরা প্লেটলেট দেই না। হ্যাঁ, যদি কোনো কারণে ব্লাড লস হয়, ইন্টারনাল ব্লাড লস হয় অথবা এক্সটার্নাল ব্লাড লস হয়, তাহলে আমাকে দিতে হবে হ্যাঁ ব্লাড, হোল ব্লাড অথবা প্যাকসেল, নট প্লেটলেট। খুব অল্প একটা লিমিটেড 1-2টা কন্ডিশনে আমাদের প্লেটলেট দিতে হয়। সাধারণভাবে আমরা বলি যে যদি একজন পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে নেমে আসলেও আমরা সাধারণত প্লেটলেট কনসেন্ট্রেট এখন দেই না, যার প্রয়োজন হয় না। এখন যেটা আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমরা তো একটু জটিল অবস্থাগুলো জানতে চাচ্ছি, কারণ এখন নর্মাল জ্বর, ডেঙ্গু সবাই মোটামুটি বুঝে গেছে, তবুও আরেকবার বোঝার জন্য, উদাহরণস্বরূপ আমাদের কোনো পেশেন্টের আজকে জ্বর আসলো, ডেঙ্গুর লক্ষণগুলো আমরা মোটামুটি জানি, কখনো কখনো একদম যে সিমটমগুলো আমরা জানি সেগুলোই ফিট পেশেন্ট নিয়ে আসে, যেটা তার গিটে গিটে ব্যথা হচ্ছে, প্রচণ্ড মানে হাড়ে ব্যথা হচ্ছে এবং জ্বর এসেছে। সেক্ষেত্রে সে ডেঙ্গু অ্যান্টিজেন টেস্টটা কবে করবে? ধন্যবাদ। আমাদের ডেঙ্গু টেস্ট নিয়ে আমি একটু কথা বলি। ডেঙ্গু টেস্ট নিয়ে অনেক সময় দেখা যায় আমরা অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি হয় সেটাকে আমরা গুরুত্ব দিই, অ্যান্টিজেনকে আমরা খুঁজি না। NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু, এই যে টেস্টটা, সেটা আমার মনে হয় জনগণ খুব কমই জানে। বরং তারা যায় বলে আমার ডেঙ্গু টেস্ট করেন, এবং ল্যাবে যায় অ্যান্টিবডি এগেনস্ট দ্য ডেঙ্গু টেস্ট করলে IgM IgG করবে। যদি দেখা যায় 5 দিনের আগে পেশেন্ট কখনো বা 6 দিনের আগে অ্যান্টিবডি দেখার চেষ্টা করে বা দেখে, এটা ফলস নেগেটিভ হয়ে যাবে, তার ডেঙ্গু হয়েছে, অথচ তাকে মিসগাইড করে ফেলবে। সুতরাং আমি বলবো যদি আপনাদের 5 দিনের ভিতরে জ্বর হয় তাহলে অবশ্যই আপনারা প্রথমে অ্যান্টিজেন টেস্ট, যেটা NS1 অ্যান্টিজেন টেস্ট, সেটা আপনারা করে নেবেন। জ্বরের প্রথম দিন থেকে 5 দিনের ভিতরে আপনারা যে কোনো সময় আপনারা এটা করতে পারেন, এবং 6ষ্ঠ দিন থেকে 8ম দিন তখন আপনার অ্যান্টিবডির দিকে দেখতে হবে। এবং এখানে বলা বাহুল্য যে আপনাদের অ্যান্টিজেন যেটা IgM, এই IgMটা যদি পজিটিভ হয় তাহলে আপনি বুঝবেন যে এখন বর্তমান আমাদের এখন পেশেন্টটার ডেঙ্গু আছে। কিন্তু অনেক পেশেন্টেরই দেখবেন NS1 সে 3য় দিন করছে, সেটাও নেগেটিভ, IgM করছে 6ষ্ঠ দিনে 7ম দিনে, সেটাও নেগেটিভ, কিন্তু IgG তখন পজিটিভ হয়ে গেছে। এইটা নিয়ে আবার পেশেন্টের ভিতরে একটা ভুল ইনফরমেশন চলে যায়, আমার ডেঙ্গু হয়েছে, আমার ডেঙ্গু হয়েছে। কিন্তু এই IgG ইন্ডিকেট করতেছে তার ডেঙ্গুটা এই বর্তমান কারেন্ট না, কোনো এক সময় তার হয়তো ডেঙ্গু ছিল, সে হয়তো নোটিশ সে নিজে নিজে বুঝছে অথবা বুঝেও নাই। কারণ আমরা পরবর্তীতে দেখবো যে ডেঙ্গু যখন ক্লিনিক্যাল বিচারে অনেক ডেঙ্গু পেশেন্ট থাকবে, তারা নিজেদের ডেঙ্গু হয়েছে সে নিজে বুঝেই নাই, স্পন্টেনিয়াসলি এমনি সে ভালো হয়ে গেছে। কোভিড পেশেন্ট, অনেক সময় কোভিড ইনফেকশন হয়েছিলাম আমরা অনেকেই আছে, তারা জানি না। সুতরাং এরকম ডেঙ্গু পেশেন্টও এরকম, হয়তো তার আগে কোনো একটা ডেঙ্গু টেস্ট সে করে নাই, জ্বর ছিল, 1 দিন 2 দিন ভালো হয়ে গেছে, ওইটার এগেনস্টে যে অ্যান্টিবডি ছিল IgG, সেটা কিন্তু এখনো পারসিস্ট করতেছে। সুতরাং এখন আমি যদি 7ম দিনে আমি সব টেস্ট করি, অথবা 3য় দিন 4র্থ দিনে NS1 নেগেটিভ, IgM নেগেটিভ, কিন্তু IgGটা পজিটিভ, এটা নিয়ে এখন দৌড়াদৌড়ি বা ছুটাছুটি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে আমার এখন বর্তমানে ডেঙ্গু হয়েছে। বরং ওই সময় অন্য কারণগুলো আমার খোঁজা উচিত। যেমন যে জ্বরটা আজকে 7ম দিন 8ম দিন চলে গেল, ডেঙ্গু টেস্ট নেগেটিভ, তাহলে আমাকে আমাদের দেশে বললে হবে না যে আমাদের দেশে একটা এন্টারিক ফিভার, যারা টাইফয়েড ফিভার, এটা কিন্তু আমাদের এনে থ্রুআউট দ্য ইয়ার আমরা প্রচুর পাচ্ছি। সুতরাং ওইটাও মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং সেই টাইফয়েড বা সালমোনেলা ইনফেকশনেও কিন্তু রোগীদেরকে প্রচুর পরিমাণে কাবু কাহিল করে ফেলে, লুজ মোশন, ভমিটিং, কন্টিনিউয়াস ফিভার থাকে। সুতরাং এই জিনিসগুলি আমাদের মাথায় রেখে একটু অ্যাড্রেস করতে হবে। সেটাই, যে শুধু এই জ্বরের সিজনে শুধু ডেঙ্গু নিয়ে চিন্তা করলে হবে না। স্যার আপনার কাছে একটু আসি, যে আমরা কিন্তু কথা বললাম যে এই যে CBC রেগুলার করার জন্য কারো মানে যেটা ফ্লুইড লিক হচ্ছে কিনা, তো একজন পেশেন্ট জ্বর আসলো, সে হয়তো বা খুব কনসাস সে করছে, তো হসপিটালাইজড কখন করতে বলা হয় একটু বলবেন?
আচ্ছা, ধন্যবাদ আপনার এটা সুন্দর প্রশ্নের জন্য। ডেঙ্গু মানেই এই না যে এটা খারাপে যাবে, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আমরা যদি ডেঙ্গু মানেই যদি হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে আমরা এখন আমাদের হসপিটালের যা বেড ক্যাপাসিটি আছে এর যদি 10 গুণও বাড়াই, তাও আমরা সব রোগীকে ভর্তি দিয়ে পারবো না। সো আমাদেরকে মূলত হোম ম্যানেজমেন্টকেই গুরুত্ব দিতে হবে। আমরা পেশেন্টকে ডেঙ্গু লেভেল করলেও বাসায় চিকিৎসা নেওয়া উৎসাহিত করব, কিন্তু বাসায় উৎসাহিত করলেও পেশেন্ট বাসায় থেকেও প্রতিদিন সিবিসি করবে এবং তার সাথে কিছু ডেঞ্জার সাইন আছে কিনা সেই জিনিসগুলো দেখবে। সেই জিনিসগুলো হচ্ছে পেশেন্ট ঠিকমতো খেতে পারছে কিনা, যদি খেতে না পারে, যদি পারসিস্টেন্ট ভমিটিং থাকে, আমরা বলি যদি ঘন্টায় 3 বারের বেশি বমি হয় কিংবা 6 ঘন্টায় যদি 4 বারের বেশি বমি হয়, তাহলে এই পেশেন্ট ভর্তি করা লাগবে। পেশেন্ট ইউরিন আউটপুট কমে গেছে, গত 8 ঘন্টায় 150 থেকে 200 ml ইউরিন হওয়া দরকার ছিল, এইটা কমে গেছে। কিংবা পেশেন্ট একটু অস্থিরতা দেখাচ্ছে, রেস্টলেস হয়ে গেছে, অথবা পেশেন্ট খুব ড্রাউজি হয়ে গেছে, এই সমস্ত কন্ডিশনে পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। কিংবা পেশেন্টের কোনো ব্লিডিং শুরু হয়েছে, কোনো মাড়ি থেকে, নাক থেকে, কিংবা প্রস্রাবের সাথে, ইয়াং লেডিদের ক্ষেত্রে পিরিয়ডের ব্লিডিং বেড়ে গেছে, এরকম ক্ষেত্রেও হসপিটালে নিয়ে যেতে হবে। এবং যদি হিমাটোক্রিট যদি পেশেন্ট নিজে মনিটর করেন যে বেসলাইন থেকে যে 20%-এর বেশি বেড়ে গিয়েছে, কিংবা প্লেটলেট কাউন্ট শুরুতে যা ছিল এখন 1 লাখের নিচে নেমে গিয়েছে, এগুলোকে বলে আমরা ডেঞ্জার সাইন যে পেশেন্ট এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভারে গিয়েছে। এই অবস্থায় পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে এবং এই পেশেন্টকে হসপিটালে বসেই চিকিৎসা করতে হবে। তো আপনারা মানে কেউ হসপিটালে ভর্তি হলে, পেশেন্ট হসপিটালে যখন হয় তখন প্রতিদিন তো একটা ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে সিবিসি রেগুলার করা হয়, কিন্তু মানে বলা হয় সিবিসি দেখিয়ে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা পরের দিন কি করা হবে এটা বলা হচ্ছে। বাসায় যখন থাকে তখনও মানে করলে ভালো, কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব না, বাসার লোক এনেও করা সম্ভব না বা পেশেন্ট নিজে গিয়ে করা সম্ভব সবসময় হয়ে থাকে না। তো সেক্ষেত্রে অনেকে মনে করেন, আমরা জানতাম যে ব্লাড প্রেশার দেখলেও অনেক সময় বোঝা যায়, তো ব্লাড প্রেশারটা মেজারমেন্ট অনেকেই করতে পারে না, বা অটোমেটিক ব্লাড প্রেশার মেশিনও বাসায় আছে, এই বিষয়ে একটু বলবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা যখন ডেঙ্গু রোগীটা ক্লাসিক্যাল ডেঙ্গু বলি, যেমন সাধারণ ডেঙ্গু জ্বর, তার 3 দিন 4 দিন 4th দিন 5ম দিন সে ভালো হয়ে যাবে, কিন্তু এর মাঝখানে একটা ক্রিটিক্যাল পিরিয়ড তার হবে, জ্বরটা চলে যাবে, এটা 3 দিন 4 দিন পরে অথবা 5ম দিন থেকে দেখা যাবে পেশেন্টটা অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, সে শক্তি পাচ্ছে না, তার হয়তো দেখা গেল চোখে ডিমনেস বা কেমন একটা ব্লাড লাগবে, এবং সে নিজে নিজেই ফিল করবে যে আমি এই জ্বর কমে গেছে, কিন্তু জ্বর কমে যাওয়ার পরে মনে হয় আমি আরও খারাপ হয়ে গেল। এই যে মুহূর্তটা, এটা হলো ক্রিটিক্যাল ফেজ, এবং তখন বোঝার জন্য যদি আগে থেকে তার সিবিসি করা থাকে, সেই সিবিসিগুলোর সাথে ওই আগেই বলছিলাম একটু আগে যে হেমাটোক্রিট বা পিসিবির একটা কম্প্যারিজন করতে হবে, যে আগে যদি হেমাটোক্রিট যা ছিল তার কাছ থেকে সে বাড়তেছে কিনা, যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে আই এম গোয়িং টু ক্রিটিক্যাল, আমার খারাপের দিকে চলে যাচ্ছি। আরেকটা হলো বাসায় যেটা করা যায় সেটা হলো আশেপাশে যারা যদি ব্লাড প্রেশার মাপতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমরা মেজরিটি ক্ষেত্রেই দেখি যে অটোমেটেড ব্লাড প্রেশার মেশিন যেগুলো, সেগুলিতে আমাদের অনেক সময় মিসগাইড করে। যদি সম্ভব হয় কোনো ক্যালিব্রেটেড বা আমাদের যদি কোনো ভ্যালিডেটেড কোনো অটোমেটেড মেশিন থাকে, ওকে ফাইন। আর যদি না থাকে, যারা কাছাকাছি, আমার মনে হয় বাংলাদেশের এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও 2-1 ভালোভাবে প্রেশার মাপতে পারে না এমন নাই, সবাই মাপতে পারে। সেই প্রেশারের ভিতরে উপরের এবং নিচের, যেটা সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার বলে, এই দুটার যে গ্যাপ, এটাকে বলে পালস প্রেশার। এই পালস প্রেশারটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা গাইডলাইন হবে এখানে। যদি দেখা যায় প্রথম দিনে অথবা সে আগের থেকে প্রেশারের ওষুধ খায়, সে নিজে রেগুলার প্রেশার মাপে, যা প্রেশার ছিল উপরেরটা ছিল 120, নিচেরটা সবসময় 80, তার মানে দুইটার গ্যাপ হলো 40। কিন্তু দেখা গেল তার ইদানিং এই জ্বর হওয়ার পরের থেকে সেই গ্যাপটা কমে কমে এখন 20 অথবা তার নিচে চলে আসলো, উপরেরটা 100, নিচেরটা 90। তার মানে দেখা গেল ডায়াস্টোলিক যেখানে 80 থাকতো সেটা বেড়ে 90 হয়ে গেল, সিস্টোলিক যেটা উপরেরটা ছিল 120 সেটা কমে 100 হয়ে গেল। তার মানে উপরেরটা কমতেছে, নিচেরটা বাড়তেছে, অথবা নিচেরটা ফিক্সড থেকে গেল 80 রয়ে গেল, কিন্তু উপরেরটা কমতে কমতে 120 থেকে 90 চলে আসলো। তার মানে এনিহাও তার উপরের এবং নিচের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা নেরো হইতেছে, এই গ্যাপটা কমে যাচ্ছে। দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইন। এই সাইনটা ইন্ডিকেট করতেছে আমার যে রক্তনালীতে যে প্রবাহিত যে রক্তটা, সে জলীয় অংশটা রক্তনালীর ভিতর থেকে
আমার বাইরে চলে আসতেছে, এই মুহূর্তেও পেশেন্টকে কিন্তু ক্রিটিক্যাল হিসেবে গণ্য করতে হবে এবং তাকে হসপিটালাইজ করতে হবে, অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। জি স্যার, আপনি ডেঙ্গু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু নিয়ে কাজ করছেন, এই যে পঞ্চম এডিশন 2025 এইটাতে। তো আমার একটু জানার বিষয় যে আমরা জুনিয়র যারা ডক্টর আছি, আমরা মেইনলি ম্যানেজমেন্টটা আমাদের থেকেই শুরু হয় আসলে। প্রত্যন্ত অঞ্চলে জুনিয়র ডাক্তাররা আছে, সিনিয়ররাও আছেন। তো জুনিয়র ডাক্তারদের জন্য যে এই যে মানে ফাইন যে হেমাটোক্রিট, পালস প্রেশার, এই ম্যানেজমেন্টগুলো তাদেরকে কি পুরোপুরি ধারণা দেওয়া হয়েছে কিনা, বা ধারণা দিয়ে তারা কাজটা কেমন করছেন একটু বলবেন? না, ধারণা দেওয়া হচ্ছে, এটা তো একটা চলমান প্রক্রিয়া। প্রতি বছরই আমাদের ডেঙ্গু আসছে, আমরা আমাদের জুনিয়র ডক্টরদেরকে এটা প্রশিক্ষণ দেওয়ারও একটা ব্যবস্থা চলমান আছে। তো আমি যেহেতু এটা একটা লাইভ প্রোগ্রাম, এর মাধ্যমে অনেকেই হয়তো দেখছেন, শুনবেন, এই জন্য বলি যে আমাদের ডেঙ্গু পেশেন্ট, হসপিটালাইজ পেশেন্ট অথবা বাসায়, আমাদের ফারুক ভাই বলেছেন, আমরা প্রেশারটা খুব ভালোভাবে দেখব, পালস দেখব, পেশেন্টের ইউরিন আউটপুট দেখব, রোগীর গায়ে হাত দিব, রোগীর সাথে কথা বলবো। আমরা বলি যে আমি যদি রোগীর গায়ে হাত না দিই তাহলে আমি রোগীর শক মিস করব। আর্লি স্টেজ অফ শক, হ্যাঁ, পেশেন্ট দেখা যাবে যে ওয়েল ওরিয়েন্টেড, সে কথা বলছে, কেমন আছেন, ভালো আছেন, এই, কিন্তু দেখা গেল কি পেশেন্টের হাত পা ঠান্ডা আছে, তার মানে এটা খুব একটা খারাপ সাইন যে তার সার্কুলেটরি ফেইলিউর আছে, পেশেন্ট এখন কম্পেনসেটেড শকে আছে। কিন্তু আমি যদি এটাকে এই মুহূর্তে ভালো ম্যানেজ না করি, সেই ডিকম্পেনসেটেড শকে বা প্রোফাউন্ড শকে চলে যাবে। এই জন্য আমরা বলি যে পেশেন্টের গায়ে হাত দিতে হবে। পেশেন্টের হাত পা যদি গরম থাকে, ইটস এ গুড সাইন, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাওয়া দ্য ভেরি ব্যাড সাইন। এমনিভাবে আমরা যখন পেশেন্টের এইরকম ক্রিটিক্যাল ফেজে পাবো, হ্যাঁ, যে পেশেন্ট ডেঙ্গু হেমোরেজিক ফিভার আছে, তাদের জন্য ফ্লুইডটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা শুরু থেকেই যে হোম ম্যানেজমেন্টও যখন বলি, আমরা বলি যে যেহেতু ডেঙ্গুর আমরা প্যাথোফিজিওলজি সাধারণ মানুষ বুঝবে না, যে আমাদের ক্যাপিলারি থেকে ব্লাডের জলীয় অংশটা বের হয়ে যায়, এইটাকে আমার কম্পেনসেট করতে হবে। এইটাকে কম্পেনসেট করতে গেলেই আমাকে একটু স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণে পানি খেতে হবে। বাট আমি কি পানি খাবো? নট প্লেন ওয়াটার। প্লেন ওয়াটার আমার ইন্ট্রাভাস্কুলার স্পেস, রক্তনালীর ভিতরে থাকবে না। হ্যাঁ, আমাকে যে কোনো একটা পানি খেতে হবে যেটাতে লবণ আছে। আচ্ছা, তো লবণযুক্ত পানির মধ্যে খুব কমনলি অ্যাভেলেবল হচ্ছে আমাদের খাবার স্যালাইন। আমার ঘরে খাবার স্যালাইন নেই, প্রতি ঘরেই লবণ থাকে, আমি একটু লবণ দিয়ে লেবু দিয়ে শরবত করে খেতে পারি, ডাব খেতে পারি, কিন্তু এর পিছনে আবার ডাবের পিছনে দৌড়াবো না। একটা ডাব 160 টাকা 200 টাকা দিয়ে ডাব কেনার কোনো দরকার নেই। আমি 10 টাকা দিয়ে একটা খাবার স্যালাইন খেলেই আমার জন্য যথেষ্ট। আর যিনি খেতে পারেন, যার গাছে ডাব আছে, খাবেন, সমস্যা নেই, কিন্তু মানে আমার যে কোনো একটা লবণযুক্ত পানি, কিংবা আমি একটু স্যুপ খেতে পারি, হ্যাঁ, এই। আর যারা খেতে পারছে না তাদের ক্ষেত্রে জোর করে খাওয়ানোর দরকার নেই, জোর করে খাওয়ানোর দরকার নেই, কারণ আমি যে ফ্লুইডটা নিব, ওই ফ্লুইডই ওই সময় আমার নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট থাকবে। এবং একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডের হিসাব আছে আমাদের, হ্যাঁ, এই ফ্লুইডের হিসাবটা আমাদের এখানে বলার দরকার নেই, যেহেতু এটা সাধারণের জন্য অনুষ্ঠান। এই ফ্লুইড হিসাবটুকু আমরা মাথায় রেখে, ওই ক্রিটিক্যাল ফেজটা হচ্ছে জ্বর যখন ছেড়ে যাবে তখন থেকে নেক্সট 48 আওয়ার্স, এই সময়টা হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে ক্রিটিক্যাল সময় পেশেন্টের জন্য এবং ফিজিশিয়ানের পার্ট থেকে। এই সময়টা যদি আমরা ভালো ম্যানেজ করি, কোনো ডেঙ্গু পেশেন্ট মারা যাবে না। আর এই সময়টা যদি আমরা ধরতে না পারি, যদি প্রপার ফ্লুইড ম্যানেজমেন্ট না করতে পারি, তাহলে এই পেশেন্ট শকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং শকে গেলেই আসলে মর্টালিটি অনেক হাই হয়ে যাবে। তখন যত ভালো সেন্টার, কত টার্সিয়ারি লেভেলের হসপিটাল, কত ভালো লাইফ সাপোর্ট আপনি দিবেন, তখন এইটা খুব আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এই জন্য এই ক্রিটিক্যাল ফেজের ম্যানেজমেন্ট, 48 আওয়ার্সের ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই কখন আমার ক্রিটিক্যাল ফেজটা শুরু হলো, এই সময়টা আমার ধরতে পারা। তো এই সময়টা ধরতে পারতে গেলেই ওই আমাকে পালস দেখতে হবে, যে হঠাৎ করে পেশেন্ট জ্বর নেই কিন্তু পালস 100-র উপরে উঠে গেল কিনা, আমার রেসপিরেটরি রেট বেড়ে গেল কিনা, আমার ইউরিন আউটপুট কমে গেল কিনা, আমার সিস্টোল ডায়াস্টোল, উপরের রক্তচাপ নিচের রক্তচাপ খুব ন্যারো হয়ে গেল কিনা। আমরা 20-এর কমে গেলেই বলে যে এটা ন্যারো পালস প্রেশার, হ্যাঁ, এরকম হয়ে গেল কিনা, পেশেন্টের কনসাসনেস লেভেল কমে গেছে কিনা, কিংবা পেশেন্ট শান্তই ছিল, হঠাৎ করে খুব অস্থিরতা, ছুটাছুটি করার করছে কিনা। যদি এরকম কিছু হয়, কিংবা খুব বেশি ব্লিডিং আমি দেখছি, হ্যাঁ, তার নাক মুখ থেকে বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে ক্রিটিক্যাল ফেজের লক্ষণ। এবং এই সময়টাই আমাকে খুব
অ্যাকুরেটলি ফ্লুইড দিতে হবে এবং ফ্লুইডের মধ্যে আমরা নানান রকম ফ্লুইডেই যাই। সবচেয়ে ভালো ফ্লুইড হচ্ছে নর্মাল স্যালাইন, এবং এটা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে নর্মাল স্যালাইন পাওয়া যায় না। কখনো কখনো বিকল্প হিসেবে আমরা হার্টম্যান সলিউশনের কথা বলি। আবার যদি ব্লিডিং থাকে, এটা এক্সটার্নাল ব্লিডিং হোক যেটা আমরা চোখে দেখছি, অথবা ইন্টারনাল ব্লিডিং। যদি ইন্টারনাল ব্লিডিং থাকে তাহলে আর তখন আমাকে এই ফ্লুইড দিয়ে হবে না, তখন ব্লাড দিতে হবে, ব্লাড দিতে হবে, এবং হোল ব্লাড অথবা প্যাক সেল। হ্যাঁ, কিন্তু এই সময় প্লেটলেট আমার আসলে কোনো ভূমিকা নেই, আমরা বারে বারে এই কথাগুলো বলি। এবং আমি এই প্রসঙ্গে আরও কিছু সতর্কতা হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে যে ডেঙ্গুতে খুব বেশি গায়ে ব্যথা হয়, খুব বেশি জয়েন্ট পেইন হয়, হেডেক হয়, চোখে ব্যথা হয়। হ্যাঁ, কিন্তু দয়া করে আমরা কোনো ব্যথার ওষুধ খাবো না। একমাত্র ব্যথা বা জ্বরের ওষুধ হচ্ছে প্যারাসিটামল, এর বাইরে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো স্টেরয়েড নিব না, কোনো স্টেরয়েড নিব না। যদি কোনো কারণে কোনো পেশেন্ট আগে থেকে কোনো স্টেরয়েডের উপরে থাকে, যে ডক্টর বলে দিয়েছে কোনো অবস্থাতেই স্টেরয়েড বন্ধ করা যাবে না, যেমন এরকম একটা রোগের নাম আমরা বলি যে অ্যাডিসনস ডিজিজ, এরকম যদি না হয় তাহলে আমি স্টেরয়েড কন্টিনিউ করব কিনা এটা আমি ফিজিশিয়ানের পরামর্শ নিব, আদারওয়াইজ নিজে থেকে কোনো স্টেরয়েড নিব না। নাম্বার 3 হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া। এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে প্লেটলেট বাড়ানোর জন্য পেঁপের রস, কিংবা এই যে এখন বিভিন্ন রকম পেঁপের ক্যাপসুল পাওয়া যায় এটা, কিংবা প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য এখন কিছু ড্রাগ ব্যবহার করে, এলট্রম্বোবাই, এগুলোর কোনো ভূমিকা নেই। দয়া করে এই সমস্ত চিকিৎসায় যাবেন না। একটা নর্মাল স্যালাইন দিনে 1 লিটার 1.5 লিটার এতটুকু দিলেই হয়তো আপনি সেভ হয়ে যাবেন। আপনি অযথা ওই জিনিসগুলোর পিছনে দৌড়াবেন না। এবং আরও কয়েকটা ড্রাগের ব্যাপারে একটু সতর্ক থাকা লাগবে। কেউ যদি রেগুলার কোনো অ্যান্টিহাইপারটেনসিভ, হাই ব্লাড প্রেশারের ওষুধ খেতে থাকেন, এই ক্ষেত্রে তিনি ডাক্তারের সাথে পরামর্শ না করে এই ওষুধ বন্ধও করবেন না, চালুও করবেন না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা রক্ত পাতলা রাখার কিছু ওষুধ আছে, আমরা জানি যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, করোনারি হৃদরোগ আছে, তাদের ক্ষেত্রে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই ধরনের ওষুধগুলো টেম্পোরারিলি বন্ধ রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে হার্টের জন্য কিছু ওষুধ আমরা দেই, হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট বলি, ওয়ারফারিন বা এইরকম গ্রুপের কিছু ওষুধ, এই ওষুধগুলো টেম্পোরারিলি বন্ধ রাখতে হবে। কিন্তু এগুলো আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না, এগুলো অবশ্যই আপনার ডক্টরের পরামর্শে আপনি থাকবেন। আমাদের জুনিয়র ডাক্তারদের বিষয়ে যে আমরা আসলে পেশেন্টের যদি মানে ক্রিটিক্যাল টাইমটা যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, টাইমটা বের করতে পারি, ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে কোনো পেশেন্ট হয়তো বা শকে, ডেঙ্গু শকে পেশেন্ট মারা যাবে না, খারাপ হবে না। তো আপনার কিছু বলা আছে কিনা এই বিষয়ে আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আমি একটু হাইলাইট করতে চাই, এটা একটু জোর দিয়ে বলতে চাই ডাক্তারদের কাছে, শুধু জুনিয়র না, আমরা অনেকে যারা ডেঙ্গু রোগীকে আমরা ডিল করব, প্রথম দিন থেকেই এবং যা পর্যন্ত রোগী সুস্থ না হয় প্রতিদিনই যেন আমরা তার ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট এগুলো আমরা দেখব, ওকে ফাইন। কিন্তু রক্ত যখন আমাদের রক্তনালী থেকে জলীয় অংশটা বেরিয়ে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে প্লাজমা লিকেজ বলি, এটার কতগুলো সাইন আমরা আর্লি সাইন হিসাবে আমরা বুঝতে পারি। সেটাকে একটা টেস্ট বলে, সেটাকে বলে টোরনিকুয়েট টেস্ট, ভেরি ইজি। এটা যখন আমরা রুগী দেখতেছি, ব্লাড প্রেশার মাপতেছি, সেই ব্লাড প্রেশার মাপার যন্ত্র দিয়েই কিন্তু আমরা সেই টেস্টটা করে ফেলতে পারি। এবং সেই টেস্টে যদি পজিটিভ আসে তাহলে আমরা ধরে নেব যে রুগী এখনও স্টেবল আছে, বাট উইদিন 24 আওয়ার্স অর আফটার ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার ভিতরে রুগী কিন্তু একটা শকের সম্ভাবনা আছে এবং তার প্লাজমা লিকেজ হয়ে চলে যাবে। সুতরাং সেই টেস্টটা হলো টোরনিকুয়েট টেস্ট। এটা আমরা করব, ওই পেশেন্টের প্রথমে ব্লাড প্রেশারটা দেখব, সেই প্রেশারটা উপরের এবং নিচের প্রেশারটা যোগ করে এর 2 দিয়ে ভাগ করে ফেলবো। যেমন 120 প্রেশার যদি উপরে থাকে, নিচে 80 থাকে, দুইটা যোগ করলে হবে 200, তাহলে এটার মাঝামাঝি হবে 100। আবার সেই ব্লাড প্রেশার মেশিনটাকে আমরা, সেই কাপটাকে আমরা আবার সেই 100 মিলিমিটার পর্যন্ত উঠায় 5 মিনিট আমরা অপেক্ষা করব। আচ্ছা, 5 মিনিট অপেক্ষা করার পরে সেই প্রেশারের কাপটাকে সেই আবার খুলে ফেলবো এবং সেই কাপটারে লাগালাম, সেটা থেকে আরও 1-2 ইঞ্চি নিচে আমরা সেই, যেটাকে আমাদের এই হাতের সামনের অংশটার উপরের দিকে, এখানে আমরা একটা স্কোয়ার মাপ করে দেব, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এটা কলম দিয়েই করা যাবে, আমার হাতে যেটা থাকবে সেটা 1 ইঞ্চি। এবং এখানে আমি 2 মিনিট অপেক্ষা করে দেখব সেই 1 ইঞ্চি বা 1 ইঞ্চি দিয়ে স্কোয়ার, সেটার ভিতরে কোনো লাল লাল চুপ কোনো দানা পড়তেছে কিনা, যেটা মশা কামড়ের মতো আমরা অনেক সময় যেটাকে পেটিচি বলি বাংলাদেশ আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে। সেটা যদি পড়ে থাকে এবং সেটা আমরা কাউন্ট করব, নর্মালি হতে পারে, কিন্তু 10 অথবা তার যদি অধিক হয় তাহলে আমরা মনে করব এটা
মনে হয় তার প্লাজমা লিকেজের একটা সম্ভাবনার দিকে চলে যাচ্ছে। আর যদি 20 অথবা তার বেশি সংখ্যা হয়, যে এই 1 ইঞ্চি বা 1 ইঞ্চি স্কোয়ারের নিচে ভিতরে অংশটাতে 20 বা 25টা স্পট হয়ে গেছে, তাহলে আপনি ধরেই নিতে হবে যে পেশেন্ট ইজ অলরেডি হ্যাজ বিন অন প্লাজমা লিকেজ। তাকে তার ব্লাড প্রেশার নর্মাল দেখাচ্ছে, ইউরিন আউটপুট নর্মাল দেখাচ্ছে, বাট কয়েক ঘন্টার ভিতরে কিন্তু রোগী প্লাজমা লিকেজে এসে খারাপ হয়ে যাবে। আর আরেকটা সাইন হলো, সেটা হলো আমরা অনেক সময় ফ্লুইড দিই পেশেন্টকে। ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা বলছি যে যদি মুখে খেতে না পারে তাহলে হয়তো আমরা তাকে আইভি ফ্লুইড দেবো, কিন্তু আইভি ফ্লুইডটা কি সাফিসিয়েন্টলি হচ্ছে কিনা সেটাও একটা মনিটরের ব্যাপার। কারণ আমাদের অতীতের যে অভিজ্ঞতা সেটা বোঝা যাচ্ছে যে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্টটা যথাযথভাবে প্রোটোকল অনুযায়ী অনেক সময় দিতে পারি নাই। এটার পেছনে আমরা একটা স্টাডি করছিলাম, সেখানে আমরা দেখছি আমাদের নলেজের কিছু গ্যাপ আছে, আর হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্লাস আমাদের ম্যান পাওয়ার সমস্ত কিছু আমাদের অপ্রতুলতার ভিতরে আমরা চেষ্টা করছি। আমরা এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমি যে ফ্লুইডটা দিলাম সেই ফ্লুইডটা কি সাফিসিয়েন্টলি হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা বেড সাইড জাস্ট পেশেন্টের নখটা নিয়ে যদি আমরা একটা ক্যাপিলারি রিফিল টেস্ট করি, আমি জাস্ট আঙ্গুলটার যে আমার যে নখটা আছে সেটাকে একটু চাপ দিয়ে একটু ধরে দেখা দেবে যে আমার নখের নিচে যে ব্লাডটা ছিল সেটা সরে যেয়ে কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে। আমি আবার ছেড়ে দেব, আবার সেই লালটা আবার ব্যাক করতেছে। এই যে ফ্যাকাশে হয়ে গেল এবং লাল হয়ে গেল, এর ভিতরে একটা 2 সেকেন্ডের মতো একটা বিরতি থাকবে, এটাই নর্মাল। যদি দেখা যায় 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড হচ্ছে, তাহলে বুঝতে হবে আমি যে ফ্লুইডটা দিচ্ছি দিস ইজ নট সাফিসিয়েন্ট, আমাকে ফ্লুইডের রেটটা বাড়াই দিতে হবে। কত রেটে বাড়াবো, কি করব, সেটা আমাদের গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইনে আছে। সুতরাং আমি জুনিয়র ডাক্তার এবং যারা আমরা ডেঙ্গু পেশেন্ট ডিল করব সবাই জন্য এই দুইটা টেস্টের ক্ষেত্রে বেড সাইড এবং ভেরি ইজি এবং পেশেন্টের জন্য খুবই হেল্পফুল হবে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু অন্য বিষয়ে আলাপ করতে যাচ্ছি। ডেঙ্গু নিয়ে আমরা কথা বলছি। এই সময় কিন্তু স্যার অনুষ্ঠানের মাঝখানে বলেছিলেন যে শুধু জ্বর মানে হচ্ছে ডেঙ্গু জ্বর না, অন্যান্য অনেক জ্বর আছে, এর মধ্যে কোভিডও আছে। করোনার পেশেন্টও এখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে, যদিও আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি, সামনে হয়তো বা হবেও না। তবু আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কি ডেঙ্গু এবং কোভিড একসাথে পেশেন্ট ডিল করার মতো অবস্থা আছে কিনা একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জানি আমাদের আশপাশের দেশগুলোয় কোভিড সংক্রমণ একটু বাড়ছে, আমাদের দেশেও বেড়েছে। তো আমাদের দেশেও যেটা বেড়েছে আশপাশের মতোই, সেটা হচ্ছে NB181 এই স্ট্রেইন দিয়ে, এবং এটা আমাদের যে ভ্যাকসিন দেয়া হয়েছে কোভিড ভ্যাকসিন এবং ন্যাচারাল যে ইনফেকশন হয়েছে এর ফলে যে ইমিউনিটিটা ডেভেলপ করেছিল সেই ইমিউনিটিটাকে কিছুটা বাইপাস করতে পারছে। এই বাইপাস করতে পারছে বলেই ইনফেকশনটা হচ্ছে। ফরচুনেটলি এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া করে না। তো নিউমোনিয়া করে না বলে এটা সিভিয়ারিটির দিকে যায় না এবং এটার মর্টালিটি খুবই লো, বাট এটা ইনফেকশন করছে একটু বেশিভাবে। তো কাজেই এখন আমাদের এই সময়ে করোনা এবং ডেঙ্গু প্রেজেন্টেশন মোটামুটি কাছাকাছি। জ্বর আছে, জ্বরের সাথে র্যাশ আছে, বডি এক আছে, ডায়রিয়া আছে। হ্যাঁ, এই তো আমরা ডেঙ্গু জ্বর মাত্রা অনেক হাই, 102 থেকে 4 পর্যন্ত উঠে যায়, টানা জ্বর থাকে। হ্যাঁ, তার সাথে পেশেন্টের প্রেশার ফল করে যায়, এটা একটা ফিচার। আর কোভিডে যেটা হচ্ছে, কোভিডে জ্বরটা অত হাই হয় না। হ্যাঁ, একটা গায়ে জ্বর, একটা ভেগ ইলনেসের মতো, তার সাথে ডায়রিয়া থাকছে, এবং যেহেতু লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া হয় না, শ্বাসকষ্ট খুব বেশি নাই, কাশি নাই, কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের যে ফিচার সেগুলো আছে, সোর থ্রোট, রানি নোজ, তারপরে নেজাল কনজেশন, এগুলো আছে। তো এগুলো থাকলেও এখন আমরা ডেঙ্গুর সিম্পল টেস্ট করে ডেঙ্গুকে আলাদা করে ফেলতে পারি। এবং কোভিড টেস্ট এখনো, যেহেতু মাঝখানে কোভিড বেশ কমে গিয়েছিল, অনেকখানি টেস্ট ফ্যাসিলিটিসগুলো এখন নেই, বা কিটও যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল না। হ্যাঁ, এই জন্য আমরা ইমিডিয়েট সবখানে কোভিড টেস্ট করতে পারছি না এটা। কিন্তু আমাদের অলরেডি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে কোভিড ম্যানেজমেন্টের জন্য আলাদা কোভিড কর্নার প্রতিটা হসপিটালে করা হয়েছে, কোভিড ম্যানেজমেন্ট কমিটি আলাদা করে করা হয়েছে। আমরা রেডি আছি। হ্যাঁ, আমরা আশা করছি এটা খুব ব্যাপক আকারে আমাদের উপর বার্ডেন তৈরি করবে না, বাট আমরা তৈরি আছি। এই মুহূর্তে সম্ভব ডেঙ্গু এবং কোভিড একসাথেই ম্যানেজ করার মতো সম্ভব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের জুনিয়র ডক্টরদের জন্য এবং দর্শকদের জন্য অনেক প্রয়োজনীয় পরামর্শ পেলাম।
দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।